হাসির রাজা, রসিক রাজা, বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। সেনাপতি, এ কি শুনছি? ডাকাতেরা নাকি প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছে। এত বড় বিপদে ফেলবে তারা? মহারাজ, আমার সৈন্যরা সব প্রশিক্ষণে গেছে বীরভূমে। তারা থাকলে ডাকাতদের সাথে লড়াই করার একটা চেষ্টা করতাম। ডাকাতেরা অনেক হিংস্র আর ভয়ঙ্কর মহারাজ। তাদের আক্রমণের কোনো নিয়ম নীতি নেই। তারা শুধু লুণ্ঠন আর ধ্বংস করতে জানে। তাদের ঠেকানো খুবই কঠিন। এখন তবে উপায়? মহারাজ, এ তো ঘোর কলি। রাজকোষে যা আছে তা দিয়ে তাদের খুশি করা যাবে না। যদি তারা সত্যি আসে তবে আমাদের মান সম্মান ধন সম্পদ সব যাবে। মহারাজ, রাজকোষে বর্তমানে যা আছে তা গত 6 মাসের খাজনা। ডাকাতেরা যদি তা নিয়ে যায় তবে রাজ্যের কর্মচারীদের বেতন, দরিদ্রদের সাহায্য সব বন্ধ। রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যাবে। আহা, এই রাজ্য, এই ঐশ্বর্য সবকে একদিনেই ধুলোয় মিশে যাবে। মহারাজ, মহারাজ, কিছু একটা করুন, নয়তো নয়তো আমরা সবাই ধনে প্রাণে মারা পড়ব। হায় ভাগ্য, হায় বিধাতা, এ কোন বিপদ এলো? বর্গী দেশের লুটে নেবে সব। এ কি সর্বনাশ হলো! এই চুপ করুন কবি মশাই। শোকের এই আবহে আপনার ছন্দ ভালো লাগছে না। মহারাজ, সবই পাপের ফল। এখনই রাজবাড়ির উত্তর পশ্চিম কোণে একটা মহাযজ্ঞের আয়োজন করতে হবে। দেবতারা রুষ্ট। এই দৈব অভিশাপ থেকে একমাত্র মহাযজ্ঞই বাঁচাতে পারে মহারাজ। যত সব বুঝরুকি কথাবার্তা। কি বললে? তুমি কি জানো? করছেন কি আপনারা? থামুন বলছি। গোপাল, তুমি চুপ কেন? তোমার মুখে কি আজ কোনো কথা নেই বা কোনো বুদ্ধি? তুমি আমার শেষ ভরসা। মহারাজ, বুদ্ধি তো আমার কাছে আছে, কিন্তু আপনারা সবাই এত গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আমার তুচ্ছ বুদ্ধি কোথায় রাখবো সেটাই ভাবছি। আচ্ছা মহারাজ, এই ডাকাত দল কি আমাদের টাকা কড়ি ছাড়া আর কিছু নেবে না? না গোপাল, তাদের একমাত্র উদ্দেশ্য অর্থ লুট করা। তবে চিন্তা নেই, আমার এক চমৎকার পরিকল্পনা আছে, কিন্তু তার জন্য আপনাদের সবাইকে আমার সাথে থাকতে হবে। এটা কি সামরিক কোনো পরিকল্পনা গোপাল? না সেনাপতি মশাই, এ হলো ভাঁড়ের পরিকল্পনা, যা সামরিক নয় কিন্তু মারাত্মক। মহারাজ, আমি ডাকাতদের বলবো যে রাজকোষের আসল ধনরত্ন সব এক ভয়ানক অভিশাপ দ্বারা সুরক্ষিত। হ্যাঁ। অভিশাপ? এ কি বলছো গোপাল? শুনুন মন্ত্রী মশাই, আমাদের এই রাজ্যে বহু বছর ধরে এক কুপ্রথা চলে আসছে। যখনই কোনো বিদেশি শক্তি রাজ্য বা ডাকাত আক্রমণ করতে এসেছে, রাজকোষের সব সম্পদ একটি সিন্দুকে ভরে রাখা হয়েছে। সেই সিন্দুক যিনি ভাঙবেন তার উপরেই এই রাজ্যের শত শত বছরের দারিদ্র্য, দুঃখ আর অমঙ্গল এসে পড়বে। এ তো আকাশ কুসুম কথাবার্তা। ডাকাতেরা যেমন লোভী তেমনি কুসংস্কারাচ্ছন্ন। তারা টাকা লুট করলেও অভিশাপ চেনে। এই সিন্দুক আমি নিয়ে যাব আমাদের রাজ্যের সীমান্তে। ডাকাত প্রধান যখন আসবে আমি তাকে সেই সিন্দুক দেব। গোপাল, এ কি পাপ হবে না? কুসংস্কার ছড়ানো তো উচিত নয়। পণ্ডিত মশাই, রাজ্যের লক্ষ মানুষের প্রাণ বাঁচানো যদি পাপ হয় তবে আমি পাপী। আর এই সিন্ধুকে আমি সোনাদানার বদলে অন্য কিছু ভরে দেব। মহারাজ, আপনি শুধু বিশ্বাস রাখুন আর আমাকে অনুমতি দিন। গোপাল, তোমার কথা সবসময় উল্টো হলেও ফল ভালো হয়। যাও, তোমার পরিকল্পনাই চূড়ান্ত, কিন্তু সাবধানে থেকো। আপনি শুধু আমায় আশীর্বাদ করুন মহারাজ। রইল আমার আশীর্বাদ। এই, কে তুই? আমরা এসেছি মহারাজা কৃষ্ণচন্দ্রকে লুট করতে। কোথায় সেই কোষাধ্যক্ষ? কোথায় তোদের রাজা?
আমি হলাম মহারাজের বিশেষ প্রতিনিধি। মহারাজ জানেন আপনারা শুধু ধন সম্পদ চান, তাই তিনি আপনাদের জন্য তার শ্রেষ্ঠতম ধন সম্পদ পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, ধন? কোথায় সেই ধন? সোনা দানা হিরে জহরত বের কর। এই 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 দেখুন সর্দার মশাই, এই সিন্ধুকে আছে আমাদের রাজ্যের গত 10 বছরে সঞ্চিত সকল দামি দামি ঐশ্বর্য, কিন্তু এর সাথে জড়িয়ে আছে এক এক ভীষণ ভয়ানক অভিশাপ। অভিশাপ? কিসের অভিশাপ? চালাকি করছিস আমার সাথে? সর্দার, আমি ভাঁড়, কিন্তু মিথ্যে কথা বলি না। আমি সবার ভালো চাই, তাই আপনাকে গোপন কথাগুলো বলছি। আসলে এই সিন্ধুকটি বন্ধ থাকলে রাজ্যের মঙ্গল, কিন্তু যদি কোনো বিদেশি আক্রমণকারী বা ডাকাত দল এই সিন্ধুকটি ভাঙবে বা খুলবে, তার উপর এই রাজ্যের শত শত বছরের দারিদ্রতা, রোগ এবং দুর্ভাগ্য বর্তাবে। সে এক মুহূর্তে ভিখারি হয়ে যাবে। বটে, এসব কুসংস্কার দিয়ে আমাকে ভয় দেখাতে পারবি না। এই ডাকাতির জীবনে আমরা অনেক লুট করেছি, কিন্তু অভিশাপ নিয়ে কোনো ধন স্পর্শই করিনি। এখন এখান থেকে লুট করলে যদি সত্যি সত্যি অভিশাপ লাগে? সর্দার, এর চোখে ভয় তো কোনো চিহ্নই নেই। এ নিশ্চিত কিছু জানে। আমরা লুটের জন্য মরতে পারি, কিন্তু অভিশাপ নিয়ে মরতে পারবো না। সর্দার, আমি আপনাকে অনুরোধ করছি, এই সম্পদগুলো সব নিয়ে যান, তবে অভিশাপের কথাটাও মাথায় রাখবেন। সর্দার, আমি নিশ্চিত এতে অভিশাপ আছে, নয়তো বেটা এত জোর দিয়ে বলতো না। তাহলে এগুলো নেব না বলছিস? না নিলেই ভালো হয় সর্দার। কি হলো সর্দার? যা, অভিশাপ নিয়ে কি করব? আমরা লুণ্ঠনকারী হতে পারি, কিন্তু ভিখারি নই। তোর এই অভিশাপের সিন্ধুক তোকেই দিলাম। চল রে এখান থেকে, অন্য কোনো রাজ্যে যাই। এখান থেকে লুট করে অভিশাপ নিয়ে মরতে পারবো না। গোপাল, তুমি আমাদের বাঁচিয়েছো। আমি শুনে হতবাক। তোমার ওই কাদা ভর্তি সিন্দুক দেখে বর্গিরা ভয়ে পালিয়ে গেছে। চমৎকার! শুধু একটি গল্প দিয়ে ডাকাতের মতো ভয়ঙ্কর শত্রুদের তাড়ানো। গোপাল, তুমি সত্যি অসাধারণ। ধন্যবাদ মন্ত্রী মশাই। আমাদের রাজকোষ অক্ষত। গোপাল, তুমি একজন অর্থনীতির ত্রাণকর্তা। বাহ বাহ, এই না হলে বুদ্ধি! তলোয়ারের চেয়েও বুদ্ধি শক্তিশালী। গোপালের এই অদ্ভুত কৌশল দেখে বোঝা গেল, রাজ্য বাঁচাতে সেনাপতি আর সৈন্য সামন্তের চেয়েও মাঝে মাঝে একজন ভাঁড়ের প্রয়োজন হয়। নয় যুদ্ধ, নয় রণাঙ্গন, নয় কোনো মহামারী, গোপালের বুদ্ধিতে রক্ষা হলো সব। আহা, আনন্দে মরি। গোপাল, তোমার এই কৌশল আমার সামরিক জীবনের সেরা শিক্ষা দিয়ে গেল। তোমাকে আমার অসামরিক প্রধান ঘোষণা করা উচিত। থাক সেনাপতি মশাই, আমি যেমন আছি তেমনিই থাকতে দিন। মহারাজ, আর ভয় পাওয়ার কিছু নেই। লোভী মানুষ অতি লোভে সব হারায়, সে টাকাতেই হোক আর অভিশাপে। আর হ্যাঁ, এখন আমি চলি, গিন্নি অপেক্ষা করছে আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, এসো গোপাল। আর আজকের মতো সভা শেষ। এই যে এলেন বুঝি? দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়, ওনার পাত্তা নেই। রাজবাড়িতে বসে বসে শুধু তামাশা করবেন, আর আমি এখানে বসে হাঁ করে ওনার অপেক্ষায় বসে থাকবো। আরে গিন্নি, আজ আমি শুধু তামাশা করিনি, আজ আমি কৃষ্ণনগর রাজ্যটাকে বাঁচিয়ে এসেছি। ডাকাতদের দল এসেছিল, কিন্তু ডাকাতের বুদ্ধির কাছে হার মেনে ভেগেছে। হ্যাঁ, তোমার মতো মুখুকে দেখে তারা পালিয়েই গেছে। তা এত বড় একটা কাজ করেছো, তার জন্য কত মোহর পুরস্কার পেলে শুনি? পুরস্কার? ও আসলে মহারাজ আমাকে অনেক সম্মান দিয়েছেন।
শুকনো সম্মান দিয়ে কি আর পেট ভরে? সারাটা দিন তুমি ডাকাতদের তাড়িয়ে আর সবাই গল্প করে কাটিয়েছো, কিন্তু ঘরে যে চাল ফুরিয়েছে সে খবর কি রাখো? কাল বাজারের খরচ কে দেবে শুনি? আরে বাবা, এত চিন্তা করছো কেন? কাল সভায় গেলে মহারাজ নিশ্চয়ই আমায় পুরস্কার দেবেন। হয়তো আনন্দের চোটে আজ তিনি সেটা ভুলে গিয়েছেন। দেখবো কাল কত ঘরা মোহর নিয়ে উনি বাড়ি ফেরেন। হ্যাঁ হ্যাঁ, দেখো। এসো গোপাল, এসো, আমার রাজ্যের আসল রক্ষাকর্তা। তোমার বুদ্ধিতে কাল আমাদের রাজকোষ বাঁচলো, রাজ্য বাঁচলো। তুমি জানো, কাল রাতে আমি খুব তৃপ্তির ঘুম ঘুমিয়েছি। হ্যাঁ মহারাজ, কাল গোপাল যে সাহস দেখালো তা যে কোনো বীরের চেয়ে কম নয়। স্রেফ একটা সিন্দুক দিয়ে একদল ডাকাতকে তাড়িয়ে দেওয়া, ওহ, অবিশ্বাস্য। মহারাজ, এমন বিশ্বস্ত এবং বুদ্ধিমান ভার এই বিশ্বে দ্বিতীয়টি নেই। গোপালকে বিশেষ উপাধি দেয়া উচিত। গোপাল, তোমার বুদ্ধির জন্য তোমার প্রতি আমার আশীর্বাদ রইল। তোমার এই দান রাজ্য চিরদিন মনে রাখবে। ধন্য হে গোপাল, তুমি শুধু ভার নও, তুমি জ্ঞানের উপমা। আর এটা নিয়ে আমি একটি কবিতা লিখব ভাবছি, নাম দিব গোপাল ভাঁড়ের উপমা। আপনাদের এই প্রশংসা শুনে মন ভরে গেল, কিন্তু মহারাজ, এই প্রশংসার সাথে সাথে আমার পেট তো ভরছে না। মহারাজ, কাল যে ঝুঁকি নিয়েছিলাম তাতে যদি মারা যেতাম তবে আমার পরিবার কি করত? এ কি বলছো গোপাল? তুমি আমাদের রাজ্যের গৌরব। গৌরব তো বটে, কিন্তু মহারাজ, আমি তো শুধু ভাঁড় নই, আমি আপনার বেতনভুক্ত কর্মচারীও। যদি কিছু মনে না করেন, আমি কি আমার বেতন থেকে কিছু অগ্রিম পেতে পারি? সংসারে খুব টানাটানি চলছে। আমার গিন্নি আজ সকালে রান্নাঘরে হাঁড়ি চড়াতে পারেনি। অগ্রিম? হ্যাঁ, অবশ্যই। তুমি তো রাজ্যের নায়ক, কিন্তু কোষাধ্যক্ষ মশাই। মহারাজ, এই মাসে এখনো 1 সপ্তাহ বাকি, আর আমাদের নিয়ম অনুযায়ী কোনো কর্মচারীকেই মাসের নির্দিষ্ট সময়ের আগে বেতন অগ্রিম দেওয়া যায় না। রাজকোষের হিসাব রক্ষা করতে হয় তো। হ্যাঁ গোপাল, নিয়ম সবার জন্যই সমান। আর তোমার প্রতিদানের কথা বলছো? এই যে এত মানুষ তোমাকে নিয়ে প্রশংসা করছে, এটাই কি তোমার সবচেয়ে বড় প্রতিদান নয়? অর্থ তো তুচ্ছ। অর্থাৎ জীবন বাজি রাখলে প্রশংসা পাওয়া যায়, আর পেটে ভাত চাইলে নিয়ম দেখাতে হয়। আচ্ছা বেশ, গতকাল ডাকাতেরা যখন কোষাগার লুট করতে এসেছিল তখন তো আপনারা কোনো নিয়ম দেখাননি মহারাজ। আরে গোপাল, তুমি বোঝো না কেন? এখন তো বিপদ কেটে গেছে। যাও, আগামী মাসের প্রথম দিনেই তুমি দ্বিগুণ বেতন পাবে। আজ যাও। হ্যাঁ, আমি আমার কাজের জন্য পুরস্কারও চাইনি, শুধু চেয়েছি আমার প্রাপ্য বেতন থেকে অগ্রিম কিছু বেতন। হ্যাঁ। আর বেশি কথা বলো না গোপাল, চুপচাপ সবার কাছে মন দাও। ঠিক আছে মহারাজ, যদি আবার কখনো কেউ রাজ্যের ক্ষতি করতে আসে তবে আমাকে এই নিয়মের কথাটা একবার মনে করিয়ে দেবেন। আমি যেন নিয়ম মেনে সময় মতো মরে যাই। আরে গোপাল, রেগে যাচ্ছ কেন? রাগছি না মহারাজ, আমাকে দয়া করে বাড়ি যাওয়ার অনুমতি দিন। এখানে আর এক দণ্ড থাকতে ইচ্ছে করছে না। আহা গোপাল, শোনো না। এই দেখো, চলে গেল। যেতে দিন মহারাজ, যেতে দিন, দেখবেন কাল ঠিক রাজসভায় চলে আসবে। কি হলো? খালি হাতে ফিরলে যে, নাকি আজ আবার সেই ভাড়ামো করতে গিয়েছিলে রাজসভায়? চুপ করো গিন্নি, আমি কি সাধ করে খালি হাতে এসেছি? হতচ্ছাড়া মন্ত্রী আর কোষাধ্যক্ষ দুজনেরই পেটে পিত্তি, 1 পয়সাও নিতে দিল না। কেন দিল না? কাল তুমি রাজ্য বাঁচিয়েছো, মহারাজ তো তোমায় মাথায় তুলে নাচছিল। সেসব ভালোবাসা কোথায় গেল? হ্যাঁ,
মহারাজ শুধু প্রশংসা করলেন আর বললেন আগামী মাসে দ্বিগুণ বেতন দেব। হ্যাঁ, আগামী মাস? ততদিন কি আমরা না খেয়ে থাকবো? তুমি সেই ভাঁড়ই রয়ে গেলে, শুধু মুখে মুখে বুদ্ধি, কাজের বেলায় লবডঙ্কা। আমি কি কাজ কম করেছি? কাল নিজের জীবনের কথা একবারও ভাবিনি। তুমি নিজের জীবনের কথা ভাবো না বলেই আজ আমার এই দশা। তোমার ওই সাহস বা বুদ্ধি দিয়ে তো পেট চলে না। আমার ভাগ্যই খারাপ যে তোমার মতো একটা অপদার্থের গলায় মালা দিতে হলো। তুমি আমাকে অপদার্থ বললে? হ্যাঁ বললাম। যাও যাও, তুমি ঘরে বসে থাকলে পেট ভরবে না। রাজা তোমার মতো ভাঁড়কে সম্মান দিতে পারে, কিন্তু আমি জানি তুমি সবার কাছে শুধু তামাশার পাত্র। তুমি যখন চাইছো আমার আমার চলে যাওয়াই উচিত। ছি ছি, এই আমার প্রতিদান। কাল যে রাজা আমাকে মাথায় তুলেছিলেন, আজ তিনি সামান্য কিছু বেতন দিতে কৃপণতা করলেন। আর এই মন্ত্রী কোষাধ্যক্ষ সামান্য নিয়ম দেখিয়ে রাজ্যের রক্ষাকারীর পকেট ফাঁকা রাখল। গতকাল ডাকাতেরা এসেছিল লুটে নিতে, কিন্তু তারা যা চেয়েছিল তা স্পষ্ট বলেছিল, অর্থ। আজ এই মন্ত্রী আর কোষাধ্যক্ষরা আমার পরিশ্রমের ফল লুটে নিচ্ছে, কিন্তু দেখাচ্ছে নিয়মের দেওয়াল। এর থেকে তো ডাকাত দলই ভালো ছিল, অন্তত তারা ছিল শিকার করা শত্রু। আর আমার গিন্নি, সেও আমাকে অপদার্থ বলল। আমার জীবনের ঝুঁকি, আমার বুদ্ধি সব তার কাছে তামাশা। না, আর নয়। আমি গোপাল ভাঁড় ডাকাতদের যদি বুদ্ধি দিয়ে জব্দ করতে পারি, তবে এই মূর্খ রাজসভাসদ আর আমার মান অপমান না বোঝা গিন্নিকেও জব্দ করব। এদের সবাইকেই আমার প্রতিদান দিতে হবে। তবে এবার আর হাসির মাধ্যমে নয়, এবার হবে সেই প্রতিশোধ যা তাদের ভয় আর কৃপণতাকে আঘাত করবে। রাজাকে বোঝাবো গোপালকে ঠকালে কি হয়। মন্ত্রী ও কোষাধ্যক্ষকে তাদের নিয়মের বাঁধন দিয়েই ফাঁসাবো। আর গিন্নি, তাকে দিয়ে আমার কাছে ক্ষমা চাওয়াবো। সে যেন বোঝে তার স্বামী শুধুই ভাঁড় নয়, সে হলো কৃষ্ণনগরের সবচেয়ে বুদ্ধিমান মানুষ।